আপনি এরকম একটা গাছ ধরুন রোপণ করলেন, আর রোপণ করার পরে দেখছেন যে দু চারটা ঘাসপালা এটা ওটা ফুটেছে, সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। কিন্তু এই গাছের গোড়া, এই ধরুন কটা দিন পরেই তো বর্ষা, আর এই বর্ষার সময় বারে বারে এলোমেলো করবেন নাকি না, বারে বারে কিন্তু গাছ রোপণ করার পর, হ্যাঁ, গাছ রোপণ করার পর আপনার সেটা টবের মাটিতে থাক আর মাটিতেই থাক, দেখবেন অনেক টবের সাইডে এরকম আগাছা উদ্ভিদের জন্ম হতে থাকবে। সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মাটিকে এই সময় কিন্তু বারবার এলোমেলো করবেন না। দেখুন, অন্যান্য সময়ের সাথে সাথে এই গরমের সময়টা একটু অন্যরকম আর কি। আর গরমের সময়টা আমরা যদি ভাবি, তাহলে যখন গরমের সময় কোনো গাছ রোপণ করা হয় আর সে সময় মাটি আপনি এলোমেলো করলে সেটা কিন্তু ভালো, মাটিতে যাতে জল থাকে, ভালো থাকে আর কি। আর যখন আপনি অন্য কোনো সময় মাটিটাকে এলোমেলো করছেন, সেটা কিন্তু আবার ধরুন এই বর্ষার সময় করছেন, তাহলে এই মাটির মধ্যে জল ধারণ করবে। তাহলে আমরা বর্ষার সঙ্গে গরমের অনেকটা পার্থক্য পাচ্ছি। তাহলে এই সময় কিন্তু সব সময়ের জন্য প্রয়োজন থাকলে, ধরুন ওয়েদার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঝড় বৃষ্টি নেই, আর তাহলে ঠিক আছে। তাহলে ওয়েদার পরিষ্কার থাকলে আপনি এভাবে গ্রিন নেটটিকে কিন্তু আর চাপা দিয়ে রাখবেন না, আর গ্রিন নেটটাও খুলে দেবেন। আর এই সময়টায় কিন্তু প্রথম অবস্থাতে খাদ্য কিন্তু দেবেন না। গাছটাতে রোপণ করা মানেই, রোপণ করার পর যখন মাটির মধ্যে বারে বারে আপনার বৃষ্টির জল পাচ্ছে বা আপনি দিচ্ছেন, নিজে দেওয়ার থেকেও বৃষ্টির জলটা বেশি পাচ্ছে এই সময়ের জন্য, সেটা আপনার যে কোনো ফুলের গাছ হতে পারে আর কি। তাহলে আপনি ঘাসপালাগুলো একটু উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে দেবেন আর কি, ফুটবে কিন্তু আবার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। এবারে আসি, সাথে সাথে কাজ হবে এমন কাজ কিন্তু করবেন না। কারণ এই সময়ের জন্য সাথে সাথে কাজ হবে মানে, সাথে সাথে কাজ হবে মানে কি, যে আপনি তরল লিকুইড খাদ্য দিচ্ছেন, সেটা কিন্তু যেটা আপনি গরমের সময় দিতেন সেটা কিন্তু এই সময়টার জন্য একটু বন্ধ রাখবেন। আর এর একটা মানে আছে, সেটা বলছি। এখন এই জন্য অনেকে গরমের সময় খুব সহজে গাছ বাঁচাতে না পারলেও বর্ষার সময় বাঁচিয়ে ফেলেন। তাহলে এই যে গাছটা দেখছেন, আর এটা একটা দুর্বল গাছ ছিল, নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম দুর্বল। আর দেখুন, অল্প একটু বৃষ্টির জল পাওয়াতেই একটা একটা বোগেনভিলিয়া গাছের লম্বা লম্বা কিন্তু ডাল বেরোচ্ছে। সে বোগেনভিলিয়া কেন, বোগেনভিলিয়ার মতো যে সকল গাছ রয়েছে সবাই কিন্তু একই সিস্টেম। আর তারা কিন্তু একটু বৃষ্টির জল পাওয়া মানেই, যত ভালো জাতেরই গাছ হোক, যত দামি ভ্যারাইটি আপনি মনে করেন না কেন, কিন্তু এই সময়টার জন্য বারে বারে কিন্তু মাটিকে এলোমেলো একদমই করা যাবে না। কারণ ওয়েদার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেক্ষেত্রে আপনি একটু করলেন, খাদ্য দিলেন, ঠিক আছে, কিন্তু এমনি গাছকে রাখার চেষ্টা করবেন। কারণ মাটির মধ্যে দেখুন, মাটির মধ্যে নানান কিছু থাকে, একটুখানি মাটি ভেবে নিলে হবে না। আর এই মাটির মধ্যে যে সকলগুলো রয়েছে, আর সেগুলো কিন্তু ধীরে ধীরে পচন হতে থাকবে। কারণ বারে বারে গাছের গোড়ায় বৃষ্টির জল পাবে মানে সেই মাটিটা পচন হবে, এটা তো বাস্তব কথা, তাই না? আর সেগুলোই কিন্তু খাদ্য হিসাবে গাছ খেতে থাকবে। আর তাহলে খুব ভালো করে ওটা যাতে পচে যায় সেই ব্যবস্থাটা আপনি করবেন। কিন্তু যখন আপনি এই বর্ষার শুরু থেকেই যদি মাটিকে এলোমেলো করতে থাকেন, তাহলে মাটির মধ্যে কিন্তু জল গাছকা হয়ে যাবে। জল গাছকা মানে বোঝেন তো, যে মাটির মধ্যে ভেতরে ভেতরে, মাটির ভেতরে কিন্তু ওই উপরটা খুবড়ে দিয়েছেন, আর তলাকার পর্যন্ত একদম মাটিতে জল ধারণ করে যাবে। আর তখনই কিন্তু হঠাৎ হঠাৎ একটি একটি করে গাছ মারা যাবে। অর্থাৎ বৃষ্টি পাচ্ছে পাক, সেক্ষেত্রে ক্ষতি নেই। যেটা আমরা গরমে করতাম, যে মাটিকে এলোমেলো করতাম, ঠিক বর্ষাতে উল্টো জিনিস করব। আর মাটিকে কিন্তু সবসময় এলোমেলো করব না। আর তাতে কী হবে, যেটুকু জল হবে সাইড দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটা একটু কম্প্যাক্ট রাখতে হবে কিছুদিনের জন্য। তাহলে আপনি কি বর্ষার সময় খাদ্য দিতে পারবেন না? হ্যাঁ, পারবেন। তার আগে যে কাজটা করবেন সেটা একটু বলি না। গাছ রোপণ করার পরে কিছুই করা হয়নি, যেমন গাছ রোপণ করা হয়েছে সুন্দর সুন্দর ডগা বেরোনো শুরু হচ্ছে। আর শুরু হচ্ছে মানে দেখছেন বেশ ভালো রকম বৃদ্ধি শুরু হচ্ছে। আর এই বৃদ্ধিটাকে আপনার কিন্তু অফ করে দেওয়া যাবে না। এত পরিমাণে ঘাসপালা ফুটছে, শুধু ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করব, মাটিকে কিন্তু একদমই ভালো করে এলোমেলো করছি না। তার কারণ হচ্ছে, এই মাটিতে যত আমি এলোমেলো করতে থাকবো আর জল ধারণ করবে, আপনার মাটির মধ্যেও আপনি একটা আঙুল দিয়ে এরকম জেগে দেখবেন, দেখবেন আঙুল বসছে।
তাহলে আপনার তো একদমই এলোমেলো করা যাবে না। এলোমেলো যদি আপনি বারবার করছেন তাহলে কিন্তু একেবারে বৃদ্ধি অফ হয়ে যাবে। তাহলে কি আপনি এই সময় তরল খাদ্য একদম দিতে পারবেন না? দেখুন, তার একটা প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। যে এই সময় তরল খাদ্য দেওয়ার থেকেও যদি আপনি গাছের ভালো বৃদ্ধি চান এবং কম সময়ে গাছকে সুন্দর করতে চান, তাহলে কিন্তু মাটিটাকে এলোমেলো করবেন না, তাতে তরল খাদ্য দেওয়ার বিষয়টা থাকছে না। তরল খাদ্য আপনি দিতে পারবেন, তার প্রসেসটা বলছি। এখন এত সুন্দরভাবে নিজের থেকেই বাড়ছে, আর গাছটা যখন আপনি রোপণ করেন তারপরে কিছুটা সময় আপনি দেবেন, আর তাতে দেখবেন ভালো কাজ পাবেন। তাহলে কত এখানে ধরুন পরপরই 50-60টার উপরে বোগেনভিলিয়া রোপণ করা আছে, আর এক বিন্দু কিন্তু খাদ্য দেওয়া নেই। দেখুন একটা একটা করে লম্বা লম্বা ডাল বেরোচ্ছে। আমি না গাছে ডাল কাটিং করছি, না মাটি এলোমেলো করছি, আর না গাছে কিন্তু খাদ্য দিচ্ছি। সারাদিন সুযোগ দিচ্ছি গাছকে। দেখুন নিজের মতো করে গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে বাড়তে শুরু করেছে। তো ভিডিও বানাতে বানাতে দেখুন না কত ঘাস ছড়ে ফেললাম, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। আর এভাবেই আপনারা আপনাদের গাছের গোড়াটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নটা করবেন। কারণ যখন অতিরিক্ত মাটিতে বৃষ্টির জল পাবে তখনই কিন্তু ফাঙ্গাস এটা করবে, আর সেই ফাঙ্গাসটাকেও আপনাকে কাজে লাগাতে হবে। দেখুন অনেকে ভাবে আরে ফাঙ্গাসকে কি করে কাজে লাগাবে। যখনই আপনার গাছে পরিমাণের অধিক গাছের গোড়ায় জল থাকতে থাকবে, দেখবেন টবের ওপরে একটা শ্যাওড়ার জন্ম হবে। সেই সময়ের জন্য কিন্তু আপনারা এই ফাঙ্গাস কাটানোর জন্য কি দিচ্ছেন? ফাঙ্গিসাইড দিচ্ছেন, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, সেটা তো দেবেন, অবশ্যই দেবেন। সেটা মাটিতে দিলে লিটারে 2 গ্রাম করে কিন্তু দেবেন। তা মাঝে মধ্যে দিচ্ছেন, কিন্তু যখন দেখবেন যে উপরের অংশটা একদম সবুজ সবুজ ভাব হয়ে যাচ্ছে আর কি, বিশেষ করে আপনাদের টবের গাছের ক্ষেত্রে হবে, মাটির ক্ষেত্রে না হলেও টবের ক্ষেত্রে কিন্তু একটা শ্যাওড়া ভাব আসবে। দেখবেন উপরে একটা সবুজ সবুজ কালো কালো স্পট, তৈলাক্ত টাইপের মাটিটা হতে থাকবে। আর সবার আগে কি আপনি মাটিটাকে এলোমেলো করে দিবেন না অন্য কিছু করবেন? সবার আগের কাজ হবে যতটুকু পাওয়া যায় সেটা যেন ভালো করে গুছিয়ে নেওয়া যায়, আর সেটা নিলে খুব ভালো হয়। মানে কি নেবেন, আমি কোনটা বলতে চাইছি, দেখুন ওই বর্ষা পড়ে যাওয়া মানেই যে যতটুকু রৌদ্র পাওয়া যায় সেটা যেন খুব ভালোভাবে নেওয়া যায়। অর্থাৎ যদি আপনার গাছ ছাওয়াযুক্ত স্থানে থাকে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট রৌদ্রের দিকে নিয়ে যাবেন। কারণ হঠাৎ হঠাৎ গাছের তো বৃষ্টি, গাছের গোড়ায় জমে যাওয়া জল, সেটাকে নিমিষেই ধ্বংস করতে পারে কিন্তু রৌদ্র। তাহলে কিছু করার আগে যেটা করা আপনার উচিত সেটা হচ্ছে গাছকে একদম সম্পূর্ণভাবে রৌদ্রেতে। আর এই সময়ের জন্য চিন্তা করবেন না যে রৌদ্রে রাখবো এই সময়ের জন্য গাছটা, না, এই চিন্তাটা কিন্তু আপনি করবেন না। তাহলে গাছের বৃদ্ধি কিন্তু থেমে যাবে। গাছের বৃদ্ধি থেমে যাওয়ার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে, তো শুধু বৃদ্ধি একটা কারণেই থেমে যায় তা নয়। আর সেই জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি যখনই পাচ্ছে গাছের গোড়াতে, একদম খোলা আকাশের নিচে আপনার ছাদে টবগুলোকে পাতলা পাতলা করে দেবেন, মানে কাছাকাছি কিন্তু নয়। হ্যাঁ, এবারে আসি, হঠাৎ হঠাৎ দেখছেন যে গাছটা ঝিম হচ্ছে, সে মতো অবস্থায় আপনি কি করবেন? বিশেষ করে এই বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। দেখুন এই সমস্যাটা তখনই হয় যখন দেখা যায় যে খুব বড় টবের মধ্যেও গাছগুলো রোপণ করা হয়েছে বা মাটি অতিরিক্ত হালকা আছে। সেক্ষেত্রে কি হয় যে অতিরিক্ত মাটি হালকা থাকলে আর এই গাছের গোড়াগুলো লুজ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের গোড়ায় একটা করে কাঠি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? একটু করে লম্বা লম্বা ডাল হবে, আর আমি কিন্তু এদেরকে বেঁধে দেব। তাহলে কি হচ্ছে, এই বৃষ্টির সঙ্গে একটু ঝোড়ো হাওয়া আর মাটি নরম হয়ে থাকা অবস্থাতে গাছের গোড়া লুজ হয়ে যাওয়া, আর এখান থেকে জল প্রবেশ করা বা ঝড় বৃষ্টিতে আপনার গাছটি পড়ে যাওয়া, তাহলে কি হচ্ছে, গোড়া লুজ হচ্ছে। আর সেক্ষেত্রে কি হচ্ছে না, গোড়া লুজ হয়ে গেলে তখন কি হচ্ছে, গাছটা সকালে উঠেই দেখছেন ঝিমোনো শুরু হয়ে গেছে। তার সকল ধরনের গাছের কথা বলছি, শুধু বোগেনভিলিয়া নয়। ফলে এই সময় কিন্তু আর দয়ামায়া করা যাবে না। দয়ামায়া করা যাবে না মানে দেখুন একটা গাছ হিলে রয়েছে একদিকে, দেখুন বুনো ঘাসপালা তো উঠেছে, আর যখনই এভাবে গাছটা হিলে থাকতে থাকতে কোনো কারণে গোড়াটা লুজ হয়েছে, সেটা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে হতে পারে। যদি দেখেছেন যে একবারে গাছ ঝিমে নেতিয়ে পড়েছে, আপনারা কি ভাবেন যে আমার একটা গাছ শখে নিলাম আর গাছটা মারা গেল?
দেখুন মারা যাবে না, কিন্তু সাথে সাথে আপনাকে কাটিং করে ফেলে দিতে হবে। কারণ কি বলুন তো, গাছের গোড়া লুজ হয়ে যাওয়া মানেই গাছের শেকড় সকল কেটে গেছে, আর তাহলে এই উপরের ডোগা কে রাখবে, তাই না? আপনার গাছের ভরপুর ফুল অবস্থাতেও গাছের দেখছেন ঝিমোচ্ছে, আর এই সময় কিন্তু একদমই দয়া মায়া করা যাবে না। আর কাটিং করে দেবেন, দিয়ে আপনি কিন্তু রৌদ্রে রাখবেন। এটা অনেকে যারা ভুল করে যে গাছটা ঝিমোচ্ছে মানে তাহলে গাছটাকে আমরা একটু ছায়াযুক্ত স্থানে নিয়ে যাই না, কারণ শেকড়টা যেখানে কেটে গেছে এবং গাছের ডাল কাটিং করে দিই, ওই গাছটিকে রৌদ্রে রাখতে হবে। তাহলে রৌদ্রে রাখলে জানবেন আবার কয়েকটা দিন পর ওই যখন গাছ নড়ে যাবে আর গাছের কিছু পাতা ছড়ে যাবে, ক্ষমতা আছে বাঁচিয়ে নেওয়ার, কিন্তু সেটা রৌদ্রে, ছাওয়াতে নয়। ছাওয়াতে রাখলে কি হবে, ধীরে ধীরে গাছটি, যেহেতু মাটিটা আপনার জলে ভিজে রয়েছে, ক্ষেত্রে কিন্তু মাটি যখন আপনার ভেজা অবস্থাতে আছে আর সেটা আপনি ছাওয়াযুক্ত জায়গাতে রাখলে, তাহলে কিন্তু মাটিতে সাথে সাথে ফাঙ্গাস অ্যাটাক করবে। নিশ্চয়ই বুঝেছেন কথাটার মানে? তাহলে দেখুন ছোট ছোট কটা গাছ দিয়ে বোঝাচ্ছি, বুঝে নিতে হবে। তা এই গাছটি যখনই আপনার এরকম কন্ডিশন হবে, একদিন তো বড় হবে, এরকম বড় হতে থাকবে, ফুলে ফুলে ভরে উঠতে থাকবে, আর সেরকম অবস্থায় আপনার গাছের ক্ষতি হচ্ছে, সাথে সাথে কাটিং করুন আর রৌদ্রে রাখুন। দেখবেন এই যে শেকড় কাটিং হয়েছে, তা গাছের সকল পাতা পড়ে যেতে পারে, গাছের এরকম কাণ্ড কাণ্ড হয়ে যেতে পারে, তাতে কি যায় আছে। তারপরে দেখবেন, যেহেতু আপনি কাজটা যদি সঠিক করেন যেভাবে বললাম, তাহলে জানবেন কয়েকটা দিনের মধ্যে, 4-6 দিনের মধ্যে আবার পাতায় ভরে উঠবে ওই গাছটি এবং বাঁচিয়ে নিতে পারবেন। তাহলে এটা যে কোনো সময় আপনার হতে পারে, শুধু বর্ষাতে কেন, অন্য সময়ের ক্ষেত্রেও এটা হতে পারে। আর হয়ে গেলে আমরা যেটা চট করে ছাওয়াতে ঢুকিয়ে দিলাম যে গাছটা গোড়া নড়ে গেছে বোধহয়, আর গাছটা বাঁচবে না, বা উপর থেকে কোনো আপনাকে কি বলবো, কুকুরে বিড়ালে ফেলে দিতে পারে টব, এমনও হতে পারে তো, বা ঝড়ে পড়ে যেতে পারে, সেক্ষেত্রেও দেখেন যে গাছটা ঝিমোচ্ছে, আমরা চট করে কি করি, গাছটাকে নিয়ে গিয়ে ছাওয়াযুক্ত স্থানে করে দিই। আর সেটা কিন্তু নয়, ছাওয়াযুক্ত স্থানে করে দেওয়া মানে তার বিপদ ডেকে আনা। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার। আর এটা বর্ষার ক্ষেত্রে বেশি প্রবাহিত, মানে সব সময় কিন্তু বর্ষার সময় এটা দেখা যায় যে হঠাৎ হঠাৎ গাছ ঝিমিয়ে মারা গেল। দেখুন মারা একদমই যাবে না যদি আপনি এই কাজটা করেন আর কি। এবারে বলবো ফাঙ্গাস এটাকের ব্যাপার নেই এবং খাদ্য দেওয়ার ব্যাপার নেই। গাছটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এটাকে ডোরিচ কুইন বলা হয়, মানে ডোরান্ডার হোয়াইট কালার, মানে ল্যান্টেনা, সরি ভুল বললাম, ল্যান্টেনার হোয়াইট কালার। তা ল্যান্টেনা ফুল মানে এই ফুলটা ল্যান্টেনা ফুল, এর অনেক কালার আছে, হোয়াইট হয়। যাই হোক, যখনই ছাওয়াযুক্ত স্থান তৈরি হয়ে যায় নিজে নিজে, তাহলে এই সমস্যাটা শুধু ছাওয়া বলতে গাছের ছাওয়া, মানে ধরুন এই যে একটা গাছ আছে আর এর সকল ডোকা কালকে কাটিং করে নিয়েছি, দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো দেখিয়েছিলাম না, আর কেটে পরিষ্কার করে নিয়েছি। তা বর্ষার সময় গাছের ডালপালা সহজে কাটিং করা যায়, শুধু দেখুন প্রসেস না জেনে উনিকে আবল তাবল ভাবে করে ফেলছে বা আবল তাবল ভাবে বোঝাচ্ছে, এরকম করার দরকার নেই। প্রকৃত যদি আপনি ভালো কাজ করতে চান, এই কাজগুলো করুন, জানবেন একদম পারফেক্ট কাজ হবে। তা বর্ষার সময় ডোকা কাটা যাবে না, এইসব কে, এসব ভুলভাল যুক্তি। দেখুন কাটিং করেছি, আর কাটিং করার পরেও কিন্তু একদম নিচেটা একটু আলো বাতাস পেতে হবে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তাহলে কি হবে, গাছের গোড়াটা এই সময়ের জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, মেন জিনিসটা আছি। তা এই সকল ডোকাগুলো কেটে দেখুন, একটা 10 টাকা 20 টাকার গাছে দারুণ যত্ন করা যাবে না। দেখুন ওই গাছটির কাটিং করে নিয়ে আপনাদের ক্ষেত্রে আপনারা নিয়ে গিয়ে বানাচ্ছেন নিজেরা ফুল লাগার জন্য, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে অত সময় থাকে না। দেখুন এই সব ডোরেন্ডার গাছগুলোকে হাপড় দেওয়া আছে, দেখুন এই আলামন্ডা ফুলের গাছকে হাপড় দেওয়া রয়েছে। এই সকল কাটিং করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিষ্কার করে কাটিং করে নেওয়া হয়েছে। তা কাটিং করার পরে দেখুন এসব হাপড় দেওয়া হয়েছে। দেখে তো আপনাদের মনে হচ্ছে সব গাছ বোধহয় মরে গেছে, দেখুন মরে গেছে, সব মরে গেছে কি না, এই পাতাটা মরে গেছে। দেখুন ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তা ওই ডোকাগুলোকে কাটিং করে করে সব আমরা বসিয়ে দিয়েছি কিন্তু। আর এটার মধ্যে একটা দারুণ বিজ্ঞান লুকিয়ে আছে, আর এটা আপনি জানলে কিন্তু নিজেও করবেন। তা দেখুন এই ডোকাকে কাটিং করে আমরা বসিয়েছি, আর একটু ঝিমোনো ঝিমোনো ভাব হচ্ছে। ঝিমোনো ভাব হচ্ছে মানে গাছের তো গোড়া শেকড় নেই, দেখুন এর শেকড় আছে কি, শেকড় নেই, জাস্ট ডোকাটা দেওয়া হয়েছে। আর দেখুন ডোকাটা দেওয়া হয়েছে, জাস্ট ডোকাটা দেওয়া হয়েছে, আর ডোকাটা
তা এই যে সব ডোগা দেওয়া হয়েছে, আর এই পাতাটা যত ঝিমোতে থাকবে আবার রৌদ্রের সময় ঝিমোতে থাকবে, এটা একটা বিজ্ঞান। আর এটা একটু মিলিয়ে দেখবেন। আর এই পাতাটার মধ্যে একটু হালকা জলের ছিটে পড়লেই আবার স্ট্রং হওয়ার চেষ্টা করবে, তবেই গাছটা বাঁচার চেষ্টা করবে। অর্থাৎ গাছের ডগা যখন হাবর দেওয়া হয়, সেই গাছের পাতা থাকতে হয় কম হলেও, তাহলে পাতা থাকলে সেই গাছ বাঁচা সম্ভব। এরকম 6-8 দিন যুদ্ধ করতে থাকবে। আর আস্তে আস্তে গোড়াতে এই গাছের ডগাটা থাকতে থাকতে এই যে গোড়াটা দেখছেন না, আর এখানে একটা গুটি আবরিত হয়ে যাবে, তারপরেই কিন্তু রুটের জন্ম হবে। এইটুকুই ব্যাপার আর কি। তো সারাদিন রৌদ্র খাচ্ছে, কি হচ্ছে, পাতা ঝিমোচ্ছে ঝিমোচ্ছে ঝিমোচ্ছে। আর এই তো সব কাটিং করে নেড়া করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, ল্যান্টেনা, রঙ্গন, তারপরে আপনার বিশল্যকরণী, এটা হচ্ছে জবা, সেই ঝুমকো জবা, এটা আজওয়ান, ইরানথিমাম। তো এই ইরানথিমাম, এগুলো সকল গাছ কিন্তু দেখুন, একটা হচ্ছে আপনার এটা শ্যাওড়া, তাজওয়ানে কাটিং করেছে, ক্ষতি হচ্ছে না। দেখুন ব্লিডিং হার্টে কাটিং করেছি, জবা গাছে কাটিং করেছি, বিশল্যকরণীর কাটিং করেছি, এরকম সকল গাছেরই কিন্তু কম বেশি। যেমন একটা কামিনীর কাটিং করেছি, দেখুন সব কাটিং করে দিচ্ছি। দেখুন এটা বটল ব্রাশ, কলিয়াস, এই অপরাজিতা, দেখুন সব কাটিং করে দিয়েছি, কাটিং করছি। এবং গোড়াতে যে সকল ঘাসপালা হচ্ছে একদম পরিষ্কার করে গাছের গোড়াটাকে একদম ঝরঝরে করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ছাওয়াযুক্ত না থাকে, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হাওয়া বাতাস খেলে এই ফাঙ্গাসের বিষয়টা থাকছে না। যত ঝোপালো হতে থাকবে নিচকার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। দিলে কি হবে, তো ডোকা কাটিং করে দিচ্ছি। দেখুন এটা তো আপনার মালতী, মধুমালতীর গাছ কাটিং করে দিচ্ছি। তার সকলকেই তো দেখুন কিভাবে কাটিং করে করে আবার দেওয়া হচ্ছে। আপনার মনে হবে সব গাছ মরে গেছে, কিচ্ছু হয় না। ঝিমোতে ঝিমোতে এই পাতাটা আবার সবুজ হয়ে যাবে, চাপ নেই। যেটা মূল প্রসঙ্গে আসি, তাহলে এই গাছের গোড়াতে আপনি তরল খাদ্য দিতে পারেন, সেটা খৈলের জল, অন্য কিছু বাদাম খৈল ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে কিন্তু মাটিটাকে খুবড়ে এলোমেলো করে দেওয়ার দরকার পড়বে না। যদি দেখেন খুব ওয়েদার ভালো আছে, মাটির মধ্যে গোড়ায় শ্যাওড়ার জন্ম হয়েছে, তাহলে আপনি একদম 6-8 দিন আপনার পরিষ্কারভাবে একদম ক্লিয়ার আছে, তাহলে মাটিকে আপনি হালকা হালকা করে এলোমেলো করে দিবেন। দেওয়ার পরে বেশি বেশি কিন্তু নয়, এই অল্প করে, ধরুন এই কতটা, হাফ ইঞ্চির মতো, বেশি কিন্তু এলোমেলো করা যাবে না। এলোমেলো করার দরকার হচ্ছে কারণ মাটি এত আপনার সবুজ সবুজ ভাব হচ্ছে, সেক্ষেত্রে আপনি অল্প করে, একদম ভালো করে কিন্তু করা যাবে না। ওপরটা হালকা করে হাফ ইঞ্চির মতো আপনি করে দিলেন। আর দেওয়ার পরে শুকনো হলে তারপরে আপনি তরল খাদ্য দিলেন, আবার জল দিলেন, মাটি যেন তৈলাক্ত হয়ে যায়। তরল খাদ্য দেওয়ার পরে শুকনো হবে, তবে কিন্তু জলটা দেবেন। এই সকল ভুলগুলো করা যাবে না, টুকরো টুকরো ভুল। আর এই টুকরো টুকরো ভুলগুলোর জন্য কিন্তু বড় বড় ক্ষতি। আর সেটাই, এই টুকরো ভুল কিন্তু একদমই করা যাবে না। যেটা আমি ধরুন এই গাছটাকে পরশু দিনে, হ্যাঁ কালকে কাটিং করলাম, দেখুন কাটিং করেছি, এখন ঘাসপালা পরিষ্কার হয়নি, তা ঘাসপালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এই গাছটা দেখুন তো ভালো লাগছে কিনা, ঘাসপালা পরিষ্কার করে দিয়েছি। আর গাছের গোড়া কিন্তু এলোমেলো করি না। আর মাটির মধ্যে শ্যাওড়া জন্মে যাওয়া মানে আপনাকে জানতে হবে, একদম কোনো কথা হবে না, সাথে সাথে 100 গ্রাম চুন, 10 লিটার জল, যদি বেশি গাছ থাকে সেই আন্দাজে আপনারা নেবেন। আর 1 লিটার জলের সঙ্গে যদি দিতে চান, তাহলে 4 চামচের 1 চামচ যে কোনো ফাঙ্গিসাইড দিতে গেলে আপনারা দিচ্ছেন কত না, লিটারে 2 গ্রাম মাটিতে। কিন্তু যখন আপনি চুন দিতে যাচ্ছেন, সেটা কিন্তু 1 লিটার জলে মাত্র 4 চামচের 1 চামচ, ব্যাস। গোড়াটা শুধু জাস্ট ওপরটা দিয়ে দেবেন, সেটা মাটি ভেজে থাক আর শুকনোই থাক, সমস্যা নেই। তাহলে কি হবে, এই ফাঙ্গাসটা একেবারে একেবারে দূরে যাবে, একদম আপনি বুঝতে পারবেন না কখন গাছটা আপনার ভালো হয়ে গেছে। যতভাবে ছোট করে ভিডিও বানাবো, দেখুন না ভিডিও ঠিক বড় হয়ে যাচ্ছে। আমাদের বাবু সারা বছরই কাটিং করা থাকে, দেখুন সব সময় কাটিং চলছে। ওসব গাছের 2-1টা পাতা রেখে আমরা কাটিং করছি। কাটিং করার পর ডাল শক্ত সমর্থ হয়ে গেলে, মানে লালচে ভাব দিকে আবার এরকম সবুজ ভাব আসবে, এই ডোকাটিকে কেটে আবার চারা বানিয়ে নিচ্ছি। তার মানে আপনারা যখন গাছের ডোকা কাটিং করবেন, সেই ডোকাটা ফেলে দেবেন না, একটু সবুজে ভাব এসে গেলে পাতার মধ্যে সেই ডোকাটা, তাহলে আপনি ভালো চারা করতে পারবেন। সেই চারাটাও যদি আপনি গেড়িয়ে নিজের শখ থাকতে পারে তো, যে আমি 2-4টে গাছ বানিয়ে নিতে চাই, আর সেটা কিন্তু আপনি নিজেই ডোকাটা কাটিং করে আবার একটা জায়গায় বসিয়ে দিতে পারেন, সেটা আপনার ভালো লাগবে, নিজেই বানিয়ে ফেললেন, আবার একটা চারা হয়ে যাবে। এবারে আসি, বর্ষার জল যখনই যত বেশি পেতে থাকবে, তখনই ডগা লম্বা লম্বা হতে থাকবে, আর নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত হয়ে যাবার পর সেই ডগা কিন্তু আবার আপনি কাটিং করে দেবেন। দেখবেন দারুণভাবে আপনার গাছ একদম বৃদ্ধি পাচ্ছে আর দারুণ হচ্ছে। তাহলে এই প্রথম প্রথম ফুল না নিয়ে এই কাজটা করুন তো, দেখবেন গাছটা এরকম হয়ে গেছে কখন।
কখন দেখবেন এরকম হয়ে গেছে, একদম সুন্দর সুন্দর বল বল টাইপের হয়ে গেছে, আর দেখতে ভালো লাগবে আপনার প্রতিটি গাছ। তাহলে গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন হলো, চুনের জল দিলেন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিলেন, 2-4টা পাতা যদি পোকায় টোকায় খায় তাহলে যে কোনো একটা কীটনাশক ওষুধ বাড়িতে রাখুন, সেটা আপনার প্রোক্লেম, প্রফিক সুপার, যা আছে আর কি, সেই যে ধরনের আপনার বাড়িতে কীটনাশক আছে, সোনাটা, তা থেকে আপনি লিটারে 1 ml করে ঠিক বিকেল টাইমে মানে 3টের পর দিয়ে দেবেন, ভালো কাজ হয়ে যাবে। বিশেষ করে যারা যদি লেদা পোকা থাকে তাহলে সেটা সন্ধ্যের পর দেবেন। সব লিটার কিন্তু 1 ml করে, ভালো কাজ হবে। এবারে যেটা বললাম যে কাটিং তো করবেন, একটু বড় টোকা টোকা হয়ে গেছে কিছুটা করে কেটে দিলেন। দেখুন গাছের পাতা রেখে আপনি যে কোনো সময় কাটবেন, কোনো চাপ নেই, কেটে দেখুন কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এবার যেটা বলি, এই সময় তরল খাদ্যটা দেওয়ার থেকে এই কখন মাটি শুকোবে, কারণ বৃষ্টির সময় তো, আর সেটার থেকেও আপনি আলাদা করে একটা জায়গায় বানিয়ে ফেলুন, যেটা আমার অন্যান্য ভিডিওর দ্বারা আছে, আপনারা দেখেছেন 6 রকম জৈব সার, আর সেটা আপনারা কিন্তু বানিয়ে নেবেন। তাহলে কি আপনি নিজের গাছকেই চিনতে পারবেন না কিরকম গাছের রং দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিষ্কার রং, তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর গাছ কিন্তু একদম নিজের থেকেই সুন্দর হতে থাকবে আপনার গাছটি। ভয় করেন, দেখুন কাটিং করেছিলাম, দেখুন সব ছোট্ট করে দিয়েছিলাম গাছটা, অনেকবার দেখাচ্ছি, আরও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর আবার ডগা বেরোনো শুরু হচ্ছে। ছোট্ট করে উপরে দাঁড়িয়ে গাছটা বলসে হয়ে যাবে, দেখুন সবগুলো কাটিং করে দেখিয়েছিলাম আপনাদের আগে, কি জিনিস হচ্ছে বুঝতে পারছেন, একদম সুন্দর হতে থাকছে এই সকল গাছ। কাটিং করার পরেই গাছের যে এত সুন্দর ফুল শেষ, দেখুন কাটিং করে দিয়েছি, বেরোচ্ছে কত সুন্দর বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। তা সেই আমরা এই কাজগুলো কিন্তু করব, ভয় পাবো না। আপনাদের ওখানে কি ধরনের খাদ্য পাওয়া যায় আমি তো জানি না, সব 100 গ্রাম করে নেবেন, ঠিক আছে। শুধু নাইট্রোজেনের ভাগটা কিন্তু মানে 2-এর বেশি নয়। আপনি 6-এর জায়গায় 10 রকম যদি হয়ে যায়, 6 রকম, ধরুন 6 রকম আপনি খাদ্য পেলেন, সেটা বন্ডাস, লেদার মিল, সিংকুচি, যা পেলেন আর কি, সরিষার খোল, নিম খোল, বাদাম খোল, যা যা পেলেন সব সমান সমান নেবেন। আর শুধু 10-26-26 আর 28-28 গোমরটা, এই 2 রকমই নেবেন। আদার্স কিন্তু নাইট্রোজেনের, যাতে বেশিরভাগই নাইট্রোজেন আছে, তাতে কিন্তু সেই জিনিস বেশি নেবেন না, 2 রকমই নেবেন। তাহলে 6-2 8 রকম হয়ে গেল, বা 8 রকম জৈবের উপরে রাখলাম এগুলো, ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি ইত্যাদি, যেগুলো ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো বেশি বেশি পরিমাণে নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যেটা আপনি দোকান থেকে কিনবেন, সেটা কিন্তু ধরুন দোকান থেকে আপনি ওই সরিষার খোল, বাদাম খোল এরকম কিনেছেন, সব সমান সমান নিয়ে নেবেন। কিছুটা মাটির সঙ্গে একটা পলিথিন পেতে একসঙ্গে মেখে ফেলবেন, আর সেই মেখে জলের ছিটেতে 7-8 দিন রেখে দেবেন। তাতে এসে যত বর্ষা হোক আর শীত হোক গরম হোক এসব কিছু ভাবার দরকার নেই, 7 দিন পর থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ওটা অনেক দিন রাখতে পারবেন, তাতে ক্ষতি কিছু নেই। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। প্রয়োজন বোধে ফোন করে নিতে পারবেন, ফোন নাম্বার জেনে নিন 9609456194। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতটা সময় দিলেন, এভাবেই পাশে থাকবেন। আর প্রতিদিনই কিন্তু কিছু না কিছু বলার চেষ্টা করি এবং একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে জেনে নেওয়া। ফোন নাম্বারটা জেনে নিন 9609, বললাম আরও একবার জেনে নিন 9609456194। ধন্যবাদ বন্ধুরা, আবার আসছি আগামীকাল, ভালো থাকবেন।